শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান নিয়ে প্রশ্ন, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে। সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত এসএম আরিফিনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ ৫ রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের ২০.৪৪%, ভিয়েতনামের ১৯.৩৮, বাংলাদেশের ১১.০৭, ভারতের ৭.০৫ ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে ৫.৭৬%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় ২ থেকে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত, ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমবে। কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের
তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বব্যাংক, ILO এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই, অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, ILOর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। রোববার সকালে সচিবালয়ে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তি ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি এসেছে মার্চে। এতে বেড়েছে রিজার্ভও। রফতানি পণ্যের ওপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এতে বড় কোনো প্রভাব পড়বে না। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। তবে এটা আমরা দেখব, আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে ঋণের কিস্তি মিলবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।
এবার অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের চেয়ারম্যান। এ সময় টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলে জানান দুদক চেয়ারম্যান। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে। সংস্থাটির চেয়ারম্যান জানান, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও। 39 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 56টি অ্যাকাউন্টের মাধ্যমে 683 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসএসএফ-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের 34টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকায় 2টি ফ্ল্যাট, প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অবরুদ্ধ 34টি ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে 1,44,99,200 টাকা। জব্দ সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নামে থাকা মিরপুরের মাটিকাটা একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লট সহ 4 দলিলে খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি রয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে ঢাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকার ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় 7টি দলিলে জমি রয়েছে। ট্রাইব্যুনালের বিচার বানচাল, প্রসিকিউটর তদন্ত সংস্থার একটি দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, গুমের একটি মামলা তদন্ত করতে গিয়ে বোমা পুঁতে রাখার বিষয়টি দেখতে পান তারা। তবে কবে, কোথায় বিস্তারিত জানাননি তিনি। তাজুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্র হোক ট্রাইব্যুনালের বিচার কেউ বানচাল করতে পারবে না। বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ি ও ফার্মগেটের হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। অনুমতি মেলে সাভার ও চাংখারপুলের হত্যা মামলার 2 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেফতারে কৌশল পাল্টেছেন তারা। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে এখন থেকে তদন্ত শেষ করে তারপর গ্রেফতার চাওয়া হবে। ট্রাইব্যুনালও বললেন, আইন সংশোধন হচ্ছে, গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। বললেন, গুমের এক মামলার তদন্ত করতে গিয়ে তারা দেখেন সেখানে টাইম বোমা পুঁতে রাখা। টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল। ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল,
আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। বিচারে গতি আনতে বিএনপির ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, এত বড় গণহত্যার বিচারে আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। যত ষড়যন্ত্রই হোক, ট্রাইব্যুনালের বিচারকেও বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার 3টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। এই মামলায় 10 নারী সহ 11 জনের জামিন মঞ্জুর করেছেন বিচারক। জামিন নামঞ্জুরের আদেশের পর এইভাবেই একে একে আদালত কক্ষ থেকে পুলিশ হেফাজতে বের করে আনা হয় আইনজীবীদের। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিম্ন আদালতের আইনজীবীদের উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আওয়ামীপন্থী 83 আইনজীবী। শুনানি শেষে 72 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোহাম্মদ জাকির হোসেন। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 10 নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা সাধারণ আইনজীবীদের উপর হামলা ও হত্যা চেষ্টা চালায়। ফ্যাসিস্টের সহযোগী, হাসিনার সহযোগী আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা তখনকার ঢাকা বারে ভোট চোর যারা ক্ষমতায় বসেছিল, ভোট চুরি করে, তাদের নেতৃত্বে মাথায় হ্যামলেট পরে, হাতে পিস্তল নিয়ে এবং রামদা, হকি স্টিক, রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং বোমা নিয়ে অতর্কিতভাবে আমাদের বিএনপি আইনজীবীদের উপরে আক্রমণ করে। এই আক্রমণের ফলে সেখানে তাৎক্ষণিকভাবে রক্তাক্ত হয়, অনেকে রাজপথ রক্তাক্ত হয় এবং অনেক আইনজীবী মারাত্মকভাবে জখম হয়। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আওয়ামীপন্থী আইনজীবীদের হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনজীবীরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাদের যাতে আশু বিচার ব্যবস্থার কারণে তারা হয়তো বেল পাচ্ছে না, হয়তো সামনে তারা বেল পাবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে কখনোই কলুষিত হতে দিব না। আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে গত 6 ফেব্রুয়ারি আদালতে মামলা হয়। পরে 115 জন আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি শঙ্কা প্রকাশ করেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না পারলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। পাশ হওয়া ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার খর্ব হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না, তাই ভারতের মুসলমানদের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকেলে টাঙ্গাইলের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে যদি আমরা এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে আমরা যদি চিরতরে উৎখাত করতে না পারি।
সেই তাদেরকে কিছু টাকার লোভে, নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেয়, মনে রাখবেন তারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করছে। ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন বহুতল ভবনের কন্ট্রাক্ট পেয়েছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ও চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। তাদের বিরুদ্ধে উঠেছে মানহীন কাজ করার অভিযোগ, যা খতিয়ে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত কোম্পানি দুটি বাংলাদেশের মেট্রো রেল ও পদ্মা সেতু তৈরিতে যুক্ত। তাই প্রশ্ন উঠছে, ভূমিকম্পে দেশের মেগা প্রকল্প টিকবে তো? সেই শঙ্কা না দেখলেও সতর্কতা হিসেবে মান যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। গেল ২৮ মার্চ ভূমিকম্পে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় ব্যাংককের ৩৩ তলা এই ভবন। থাই প্রাদেশিক নিরীক্ষা অফিসের জন্য নির্মাণাধীন ভবনটির দায়িত্বভার ছিল চায়নার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির উপর। এরই মধ্যে অভিযোগ উঠেছে নির্মাণে ব্যবহৃত পণ্যের মান নিয়ে, যা তদন্ত করে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত দুই প্রতিষ্ঠান কাজ করেছে বাংলাদেশের মেগা প্রকল্পেও। পদ্মা সেতু নির্মাণে যুক্ত ছিল চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর মেট্রো রেলের সঙ্গে যুক্ত আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এর আগেও এমন অনেক প্রকল্পে বিদেশি নির্ভরতার মাসুল গুনেছে বাংলাদেশ। সে শঙ্কা মাথায় রেখে মেগা প্রকল্পগুলোতে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন এই ভূমিকম্প বিশারদ। কলাম কিন্তু যত শুরু হবে, হাই হবে, তত তার কিন্তু স্টেবিলিটির একটা প্রশ্ন আসে, কিন্তু যে এটা স্টেবল হবে কিনা, স্পেশালি আর্থকুয়েকের জন্য। যমুনা ব্রিজও কিন্তু ডিজাইন ফল ছিল, অন্য মেগা প্রকল্পে যে ডিজাইন ফল নাই সেটাই আমি কি করে জানি। তবে ভূমিকম্পে দেশের বড় বড় অবকাঠামোর ক্ষতির খুব একটা শঙ্কা দেখছেন না বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করা বুয়েটের এই অধ্যাপক। তার মতে বৈদেশিক দাতা সংস্থা এবং দেশীয় বিশেষজ্ঞদের তদারকি থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন নেই। একটা প্রকল্পের কাজ করার যোগ্যতা আছে কিনা সেই যোগ্যতাটা আগে সুনিশ্চিত করা হয়। শর্টলিস্ট করার পরে সাধারণত তাদের থেকে যে সর্বনিম্ন দরদাতা তাদেরকে কাজটা দেওয়া হয়। কাজে এই ঠিকাদারদের যোগ্যতা নিয়ে আমার মনে হয় এই বড় বড় প্রজেক্টগুলোতে খুব একটা আপত্তির কিছু আছে। তবে প্রাইভেট সেক্টরে যে সমস্ত স্থাপনাগুলো হচ্ছে, স্পেশালি সুউচ্চ ভবন যেগুলো হচ্ছে, এগুলোর মধ্যে সবগুলো ভবনই যে ভূমিকম্প সহনীয়ভাবে যথাযথভাবে ডিজাইন করা হয়েছে বা নির্মাণ হয়েছে কিনা, এটা হয়তো দেখবার অবকাশ আছে। বাংলাদেশে বছরে ৩৫টি মৃদু ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা মনে হলেও একে বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবেও দেখছেন অনেকেই। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ৬ দিনের ছুটির পর পুরনো রূপে ফিরছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। তৈরি পোশাক কারখানাগুলোতেও শুরু হয়েছে উৎপাদন। কর্মচাঞ্চল্যে জেগে উঠছে ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয় যানজটও। চিরচেনা হাঁকডাক, যানবাহনের হর্ন আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। রোববার ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি কার্যালয়। ঈদ পরবর্তী পুনর্মিলনে সহকর্মীদের মধ্যে উষ্ণ আলিঙ্গন, চলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে, এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব। নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আরো বেশি এখন নতুন কাজ শুরু করতে পারছে। বিভিন্ন পোশাক কারখানাও কর্মমুখর। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন কারখানার প্রাণ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। একযোগে উৎপাদন শুরু হয়েছে সাভার, ইপিজেড সহ প্রায় ১,৮০০ কারখানায়। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। মোটামুটি কালকে থেকে দেখলাম যে ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করছে। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই খারাপ, অসহ্য লাগছে, মনে হচ্ছে যে কয়েকদিনের মতন থাকলে ভালো হতো। আগে রাস্তাঘাট ফাঁকা ছিল কয়েকদিন আগে, আজকে অনেক যানজট আছে। 200 টাকা 300 টাকা এরকম মিলে, আজকে একটু ভালো পাইতেছি। গাড়ি একটু একটু করে বাড়তেছে, তা আমাদের লোকজন আসলে সেট করা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সবাই মিলে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি আর কি।
এদিকে আজও ছুটি শেষে বাস, ট্রেন আর লঞ্চে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। আগামী কয়েকদিনেই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকা বলছেন সংশ্লিষ্টরা। আবারও রাজধানী ঢাকার সেই চিরচেনা রূপ, প্রতিটি মোড়ে মোড়ে যানজটে থমকে থাকা গাড়ির লাইন। তবে সবকিছু ছাপিয়ে কর্মচঞ্চল হয়ে উঠুক, গতিশীল হোক প্রিয় শহর ঢাকা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রতি মৌসুমে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাতে কিংবা দিনে এখন 24 ঘন্টায় মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। তবে নগর ও পৌর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। অপূর্ব অপুর রিপোর্টে বিস্তারিত। এসএসসি পরীক্ষার বাকি মাত্র 2 দিন। ভর দুপুরে মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে, কারণ মশার উপদ্রবে নাজেহাল হতে হয়। বরিশাল শহরের শীতলাখোলা এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় এমন দৈন্যদশা। যেভাবে মশা বৃদ্ধি পাচ্ছে সেইভাবেই তার গরম, মানে এক প্রকার অসহনীয় একটা যন্ত্রণার ভিতরে আছি। এই মশার কারণে আমি দিনেও পড়তে পারতেছি না, রাতেও পড়তে পারতেছি না। জায়গায় জায়গায় পানি জমে থাকে এবং মশার উপদ্রবটা বেশি বৃদ্ধি পায়। নগরবাসী অতিষ্ঠ মশার উৎপাতে। সিটি কর্পোরেশনের পাশাপাশি কেউ নিজ উদ্যোগে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মশক নিধনে উদ্যোগী হচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না মশা। মশার উপদ্রব যদি বলতে হয় আপনাকে, তাইলে সর্বপ্রথম আমার শরীরটা দেখেন। এই যে ক্যামেরাটা একটু নিচে ধরেন, নিচে এই যে। এখন এই মশা নিধনের জন্য যদি আশু কোনো প্রক্রিয়া অবলম্বন না করা হয়, তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে আমি মনে করি। মশার উপদ্রব বরগুনা শহরেও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার খাল আর ড্রেন যেন মশাদের আবাসস্থল। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। এডিস মশার যে প্রবণতা, সেটাও ইদানিং বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতে মশার কয়েল কিংবা ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মিলছে না মুক্তি। পৌর এলাকায় দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে গ্রামের তুলনায় শহরে মশার আক্রমণ বেড়ে গেছে। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে ঝালকাঠি আছি। মশার যন্ত্রণায় এদেশের আমাদের এই এলাকার মানুষ বাঁচবে না বলেই মনে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের ড্রেন ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার বড় বড় স্তূপ। সময় মতো সেগুলো না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে যে ওষুধ ছিটানো হচ্ছে তা মশা নিধনের জন্য কার্যকর নয়। মশা মাছি করব শেষ, নূতন করে গর্ব দেশ, এই স্লোগানটি ছোটকাল থেকে আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবতার রূপ দেখি না। পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি, পাশাপাশি মশার ওষুধ এটা নিয়মিত কাজ পৌরসভার, এটা ছিটিয়ে যাবে। এদিকে স্বাস্থ্য দপ্তর বলছে, মশক নিধনে সমন্বিত উদ্যোগ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। মশা যাতে তৈরি না হতে পারে, যাতে আমাদের সব জায়গাগুলো পরিষ্কার থাকে, সবার জায়গা থেকে ঘরের জায়গা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। গত বছর বরিশাল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2,500 মানুষ। এর মধ্যে কেবল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস প্রতি লিটার 2 পয়সা কমিয়ে 66.41 টাকায় সমন্বয় করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানান, এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1450 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত 3রা মার্চ 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1478 টাকা। যে দুটি বিষয়ের উপর নির্ভর করে এই এলপিজির মূল্য নির্ধারিত হয়, একটি হলো সৌদি কন্ট্রাক্ট প্রাইস আর একটি ডলারের এক্সচেঞ্জ রেট। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটি ছিল সেটি অপরিবর্তিত 608.50 ডলার, এবং ডলারের বিনিময় মূল্য পরিবর্তন ঘটেনি, সেটি ছিল 123.04 টাকা। এটি এই মাসে 123.03 টাকা, 1 পয়সা মাত্র পরিবর্তিত। ফলে এলপিজির খুচরা বিক্রয় মূল্য যেটি, সেটি অপরিবর্তিত রয়েছে। 4 বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা 86,000-এর বেশি সরকারি ফাইবার
কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটরগুলো। এতে বাড়বে সরকারের রাজস্ব। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। তবে 2021 সালে বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। এমএলএদেরকে আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। বিটিআরসির 293তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ। ভোরের সময় খানাখন্দে ভরা পিরোজপুরের নাজিরপুর শ্রীরামকাঠি আঞ্চলিক সড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। প্রায় এই রাস্তা ব্যবহারে সুস্থ মানুষও হয়ে পড়ছেন অসুস্থ। অভিযোগ রয়েছে রাস্তার কাজ পুরোপুরি না করে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার হাতিয়ে নিয়েছে টাকা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় বড় গর্ত আর ধুলোর ঝড় উড়িয়ে গন্তব্যের দিকে বিভিন্ন ধরনের যানবাহন খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাজেহাল অবস্থা। পিরোজপুর সদর থেকে রায়েরকাঠি হয়ে ব্যবসায়ী এলাকা শ্রীরামকাঠি পর্যন্ত 8 কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল সম্পূর্ণ কাজ শেষ না করেই উঠিয়ে নেয় টাকা। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাড়ি যায় তাহলে কোনো একটা মানুষ যে সাইডে দাঁড়াবে এরকম কোনো পজিশন থাকে না। রুগী নিতে গেলে সে মেডিকেলে নিতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পিচ তো নেই, খোয়াও নেই, বালুও নেই, শুধু আছে ধুলা আর ধুলা। অবশ্য সড়ক সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে, এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে। পিরোজপুর সদর উপজেলায় 700 কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে 400 কিলোমিটার রাস্তাই চলাচল অনুপযোগী। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনার ডেঞ্জার জোনে চলছে নৌকায় করে অবাধে যাত্রী পারাপার। অথচ ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও নৌ পুলিশের উপস্থিতিতেই চলছে যাত্রী পরিবহন। বড় দুর্ঘটনা এড়াতে এখনই অবৈধ নৌযান নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে একের পর এক ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই নৌকা ট্রলার। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার ইলিশা থেকে সাগর মোহনা পর্যন্ত মেঘনার 110 কিলোমিটার ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় নৌযানে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞাও জারি করে প্রশাসন, কিন্তু তার তোয়াক্কা করছে না কেউ। ভোলা লক্ষ্মীপুর রুটের মতোই পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও নোয়াখালীর 15টি রুটে নিষিদ্ধ ট্রলার, স্পিডবোট চলাচল করছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঝুঁকিপূর্ণ আনতে এদিকে লঞ্চ নাই, ট্রলার হাত দেন না, যে অবস্থা কোনো লঞ্চ টঞ্চ আছে। মানুষ বাধ্য হয়ে অবৈধ নৌকা এবং ট্রলার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওপার যাইতেছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা ও নৌপুলিশের উপস্থিতিতেই অবাধে ট্রলার ও স্পিডবোট চলাচল করলেও নেই কোনো তদারকি। এ নিয়ে ক্যামেরার সামনে নানা অজুহাত সংশ্লিষ্টদের। আমার কথা বলার নিয়ম নেই, আমার কথা বলার নিয়ম নেই ভাই, না আমার নিয়ম নেই ভাই। আমরা চেষ্টা করতেছি সবাইকে থামানোর জন্য, কিন্তু মানুষের ভিড় এত বেশি যে আসলে কেউই মানতেছে না। যেহেতু আমাদের নৌযান নাই, আমাদের কিন্তু কোনো বাহন নাই, ভোলা নদী বন্দরে কোনো বাহন নাই এই মুহূর্তে যে আমাদেরকে আমরা নদী দিয়ে তাড়া করে ধরবো। তবে নৌপথের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও অবৈধ নৌযান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় কোস্টগার্ড। এই ডেঞ্জার জোনে যাতে কোনো ফিটনেসবিহীন
জাহাজ, লঞ্চ, স্পিডবোট নদীতে চলাচল করতে না পারে এই ব্যাপারে আমরা আমাদের প্রত্যেকটা লঞ্চ ঘাট, খেয়াঘাট, ফেরিঘাট এবং স্পিডবোট ঘাটে টহল জোরদার করেছি। ভোলা ও লক্ষ্মীপুর রুটে 6টি নৌযান চলাচল করছে, আর ঈদ মৌসুমে এ রুটে প্রতিদিন 10 থেকে 15,000 যাত্রী পারাপার হন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। ধন্যবাদ নিবিড়। নওগাঁর আড়তে বেড়েছে রুই, কাতল, মৃগেল ও কার্প জাতীয় মাছের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে সান্তাহার বাইপাস আড়তে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সরবরাহ লক্ষ্য করছি গত কয়েকদিনের তুলনায় নওগাঁর এই পার্শ্ববর্তী ঠিক এই আড়তে, সান্তাহার বাইপাস আড়ত, এই আড়তে আজকে আমরা বিষয়টি দেখছিলাম যে ভোর সকালে বিভিন্ন জেলার প্রান্ত থেকে মাছ চাষিরা তারা মাছ এনেছেন এবং দেশীয় মাছের যে সরবরাহ তা কিন্তু গত সপ্তাহ জুড়েই কিন্তু এখানে বাড়তি এখানকার মাছ চাষিরা বলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে রুই, কাতল, মৃগেল এছাড়া কার্প জাতীয় যেসব মাছ রয়েছে এই মাছগুলোর যোগানটাই কিন্তু বাড়তি এবং গত কয়েকদিনের তুলনায় যেহেতু মাছের যোগান বেড়েছে স্বাভাবিকভাবে কিন্তু দরের জায়গাটা আমরা দেখছিলাম সব ধরনের মাছের দরে কিছুটা প্রভাব রয়েছে। 20 টাকা বা 30 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কিন্তু এখানে কম বলছেন। অর্থাৎ যে মাছ গত 4-5 দিন আগে বিক্রি হয়েছিল 220 টাকা বা 240 টাকা, সেটা কিন্তু এখন 210 বা 200-র মধ্যে নেমে এসেছে এবং দরের জায়গাটা কিছুটা কমে আসার কারণে যারা মাছ চাষি তারা বলছেন যে তাদের আসলে উৎপাদন যেহেতু খরচটা অনেক বেশি হয়ে থাকে, একটা প্রত্যাশিত দর না হলে স্বাভাবিকভাবে তারা কিছুটা ক্ষতির মুখে পড়েন। তবে মাছ যারা কিনতে এসেছেন বা যারা মাছ বেচা কেনার সঙ্গে যুক্ত তারা বলছেন যে এবার কিছুটা দর কম থাকার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে তাদের একটা স্বস্তি প্রকাশ করছেন এবং মাছ অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে এবং এই সহনীয় পর্যায়টা অনেকটাই আশার আলো জাগিয়েছে সাধারণ ক্রেতাদের। তবে এই আড়তে আমরা দেখছিলাম প্রতি কেজি রুই অর্থাৎ 1 কেজি রুই বিক্রি হচ্ছে সর্বোচ্চ 200 থেকে 220 টাকা দরে, অন্যদিকে কাতল এরকমই 180 থেকে 200 টাকা 1 কেজি ওজনের। আবার যেটা বেশি 2 কেজি বা 1.5 কেজি ওজন সেটার দাম কিছুটা ওঠানামা করছে অর্থাৎ 230 থেকে 40 টাকা। আর কাপ জাতীয় যেসব মাছ রয়েছে এই মাছগুলো 140 থেকে 150 টাকা, বিশেষ করে সিলভার কাপ, জাপানি কাপ, এই কাপ মাছ জাতীয় মাছের দরটা কিন্তু ব্যাপক পরিসরে কম। এখানে প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত কাপ জাতীয় মাছের দর কমের কথা এখানে আমরা জানতে পারছিলাম। তবে সান্তার এই আড়তে স্থানীয় যেসব বিল জলাশয় রয়েছে সেই বিল জলাশয় থেকে ব্যাপক মাছের যোগান কিন্তু আমরা দেখছিলাম এবং এই আড়তে প্রতিদিন কিন্তু প্রায় 40 থেকে 50 লাখ টাকার পর্যন্ত সবজি মাছ কেনা বেচা হয়ে থাকে এবং ভোর সকাল থেকে বেলা 10টা পর্যন্ত কিন্তু এই মাছ কেনা বেচা চলতে থাকে। সব মিলে একটা জমজমাট কারবার আমরা লক্ষ্য করছিলাম। দর কিছুটা কমের কারণে তারা কিন্তু বলছেন যে মাছের যোগানটা বেড়েছে, এই কারণে দামটাও কমে এসেছে এবং একটা বাড়তি কেনা বেচা এখানে লক্ষ্য করছিলাম। এই ছিল সান্তার বাইপাস আড়তে মাছ বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে 58 দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময় করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মনে করছেন মৎস্য গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে 20 মে থেকে 23 জুলাই 65 দিন, আর ভারতের জলসীমায় তা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন। তবে জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করত তাও ব্যাহত হতো। তাই জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস ও সময়সীমা কমিয়ে আনার দাবি করে আসছিলেন। তাদের এ দাবিকে আমলে নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় 65 দিনের মাছ
ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সময়সীমা 8 দিন কমিয়ে 58 দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। আশা করি জেলেরা এই সময়সীমায় তারা মেনে চলবেন এবং তারা বিকল্প কর্মসংস্থানে মনোযোগ দিবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিছুদিন আগে যদি নামতে পারি 2-4টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। আগে দিছে 65 দিন, এখন দিছে 58 দিন। হ্যাঁ, ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিছে। এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মৎস্য গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকারের প্রজ্ঞাপনে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায়ও। তবে ভারতের দুদিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। বনভূমির মধ্যে ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল, পাশেই বঙ্গোপসাগর, সব মিলিয়ে অপার সম্ভাবনাময় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। তবে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঘাটতি থাকায় মনোমুগ্ধকর এই পর্যটন স্পট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অবশ্য জেলা প্রশাসন জানায় পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, নানা প্রজাতির গাছের সমাহার বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে 2013 সালে এ বনে নির্মাণ করা হয় পর্যটন কেন্দ্র। এরপর 1 যুগ অতিবাহিত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। সংরক্ষিত বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলেও এখনও অসমাপ্ত ফুড ট্রেইলের কাজ। এতে পায়ে হেঁটে বনের ভেতর দিয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারছেন না পর্যটকরা। দুটি বিশ্রামাগার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নেই ওয়াশরুমের ব্যবস্থাও। তাই এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে হতাশ দর্শনার্থীরা। জায়গাটা অনেক সুন্দর, শুধুমাত্র পরিকল্পনার অভাবে এখানে পর্যটক আসে না। ব্রিজের স্ল্যাব না থাকার কারণে এখানে পর্যটকরা অনেক ভোগান্তির শিকার হয়। কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই, যাতে আমরা পর্যটকরা খুবই ইনসিকিউর ফিল করি। এখানের যে ব্রিজগুলো, রাস্তাঘাট প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য না। অ্যাক্সিডেন্ট ঘটলে যে এখানে চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, সেই জিনিসগুলোও এখানে ব্যবস্থা নেই। জেলা প্রশাসন জানায় হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এখানে একটা বড় প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পটির কার্যক্রম যখন শুরু হবে, আমার মনে হয় অবকাঠামোগত যে অব্যবস্থাপনা সেটা কেটে যাবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 2.5 কোটি টাকা ব্যয়ে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। তীব্র গরমের মাঝেও ঈদের লম্বা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটকের টইটুম্বুর। টানা 6 দিনে আগমন ঘটে 7 লাখ ভ্রমণ পিপাসুর, যার কারণে চাঙ্গা ছিল পর্যটন খাতের ব্যবসা। চেম্বার অফ কমার্স বলছে প্রত্যাশার চেয়ে এবার ভালো ব্যবসা হয়েছে, যা 600 কোটি টাকার মতো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের লম্বা ছুটি, তাই সৈকত শহর কক্সবাজারে ঢল নামে পর্যটকে। ঈদের পর দিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকে মুখরিত ছিল সাগরটি। ঈদের পরদিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের। এর পরদিন পর্যটক বাড়ে আরও বেশি। এভাবে টানা 6 দিনে কক্সবাজারে 7 লাখ পর্যটকের আনাগোনা ছিল, যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। এতে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানিদের। পর্যটক আসার কারণে ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হচ্ছে। পার ডে 3000-4000 টাকা ইনকাম হচ্ছে। 350 দোকান আছে, সবার অনেক মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। পার ডে 40-50 এরকম পার ডে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। টানা ছুটিতে হোটেলগুলো ছিল পর্যটকের ঠাসা। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আর চেম্বার অব কমার্সের সভাপতি জানালেন, এবার 600 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারেই আমরা
মোটামুটি ভালোই হয়েছে আমাদের বিজনেসটা। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরও একটু পর্যটক বান্ধব হয় তাহলে হয়তো আগামীতে আরও ভালো ব্যবসা হবে। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, আর আছেন সহস্রাধিক ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখানকার মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে রফতানিও হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও বিকাশ সম্ভব বলছেন শিল্পীরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির থালা পাতিল সহ বিভিন্ন পণ্য। সামনেই পহেলা বৈশাখ, এজন্য রাত দিন পরিশ্রম করে মাটি দিয়ে এসব পণ্য তৈরিতে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। শুধু খেলনা নয়, তৈরি হচ্ছে ফুলদানি, কাপ পিরিচ, মগ সহ ডিনার সেটও। তবে প্রযুক্তির ছোঁয়ায় অনেকটাই সহজ হয়েছে মাটির পণ্য তৈরিতে। মাটির পুতুল, ঘোড়া, হাঁস এগুলো তৈরি করি, মেলায় থৌলেন এগুলো আমরা বিক্রি করি। আমাদের এই পটারির কাজ সর্বক্ষণই চাহিদা থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চাহিদাটা আরো বৃদ্ধি পায়। কাজের চাপ বেশি হিসাবে আমরা সেরকম মাল দিতে পারি না, কারণ আমাদের লোকের সমস্যা। সারা বাংলাদেশে তো যাচ্ছি, তারপর বাইরেও আমাদের এই মাল যায়। বগা, কনকদিয়া, বাউফল এই 3 এরিয়া মিলে প্রায় 500 পরিবারের মতো এই লোকের মানে এই কাজের সাথে জড়িত। এখানকার তৈরি মাটির পণ্যের চাহিদা থাকায় যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই মাটির মালটা যদি জিআই পণ্যের স্বীকৃতি পেতাম, তাইলে আমরা এই মালগুলি সরাসরি দেশের বাইরে এবং আর নিয়ে আমরা রপ্তানি করতে পারতাম। মৃৎশিল্পীদের ঋণ দেওয়া সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বিসিক। তাদেরকে সময়োপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের যখন বিভিন্ন ঋণ লাগে তখন আমরা ঋণ দিয়ে থাকি। আধুনিক নকশাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। বিভিন্ন বায়ারের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করে, কিন্তু আমরা আশা করি যে তারা সরাসরি যেন এক্সপোর্ট করতে পারে, সেই জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা বিসিক থেকে দেওয়ার চেষ্টা করব। পালপাড়ার অন্তত 2 শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ সংখ্যা ধীরে ধীরে কমছে বলে দাবি শিল্পীদের। সময় সংবাদ, পটুয়াখালী। কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রত্যাশাকে অর্থহীন বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে রাজি তেহরান বলে জানান তিনি। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে রোববার এক বিবৃতিতে এই মন্তব্য করেন আরাকচি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় সেসব দেশ জড়ালে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের পর 50টিরও বেশি দেশ হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট এই তথ্য জানিয়েছেন। হ্যাসেট বলেন, ট্রাম্পের শুল্ক নীতি আর্থিক বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয়। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না। এমনকি কেভিন হ্যাসেট দাবি করেন, শুল্কের ফলে গ্রাহকদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। We're approaching our 100th day as president and have been given credit by 19 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ঘিরে সমালোচকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের এই স্বেচ্ছাচারী শুল্ক আরোপকে 1930 সালের স্মুথ হাউলি শুল্ক আইনের সঙ্গে তুলনা করছেন তারা। একই সঙ্গে তাদের আশঙ্কা, আবারও যুক্তরাষ্ট্রে নেমে আসতে চলেছে মহামন্দা। সময় 1929 থেকে 1941 সাল। বেকারত্ব, দুর্ভিক্ষ ও দারিদ্র্য গ্রাস করে তৎকালীন যুক্তরাষ্ট্রকে। দেশের বাসিন্দাদের অভাবের এই করাল গ্রাস থেকে বাঁচাতে তৎপর হয়ে ওঠে নীতি নির্ধারকেরা। এরই পরিপ্রেক্ষিতে স্মুথ হাউলি শুল্ক আইন নামের নতুন একটি শুল্ক নীতি পাশ করা হয় যুক্তরাষ্ট্রে, যা অনুযায়ী প্রাথমিকভাবে কৃষি পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেও দ্রুত অন্যান্য পণ্যের উপরও সেই শুল্ক আরোপ হয়। উদ্দেশ্য, মার্কিন উৎপাদন শিল্পকে শক্তিশালী করে একে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।
তবে পরিণতি হয় একেবারেই উল্টো। স্মুথ হাউলির প্রতিবেশীকে ভিক্ষুক বানিয়ে নিজে বড়লোক হওয়ারই পায়তারা ব্যর্থ হয়ে যায়। দেশীয় উৎপাদন খাতের উন্নতি তো দূরে থাক, বহির্বিশ্বের পাল্টা শুল্কারোপে জর্জরিত হয়ে পড়ে মার্কিন অর্থনীতি। দেশ জুড়ে নেমে আসে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়। শেয়ার বাজারে দেখা যায় ব্যাপক দরপতন। ফিরে আসা যাক 2025 সালে। বাণিজ্যিক ভারসাম্য রক্ষার নামে বিশ্বব্যাপী সকল দেশের ওপর শুল্কারোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের সতর্কবার্তা কিংবা বিশ্ব নেতাদের হুঁশিয়ারি কিছুই থামাতে পারছে না তাকে। ট্রাম্পের দাবি, এই শুল্কারোপের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বাধীনতা অর্জন হবে। যদিও তার এই স্বেচ্ছাচারী পদক্ষেপকে 2030 সালের আইনেরই পুনরাবৃত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্বসূরি রিপাবলিকান আইন প্রণেতাদের পদচিহ্ন অনুসরণ করতে গিয়ে এবার আগের চেয়েও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে যাচ্ছেন তিনি, এমন আশঙ্কাও প্রকাশ করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর রামেশ্বরমে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন পাম্বান সেতুটি 2.08 কিলোমিটার দীর্ঘ। এতে রয়েছে 99টি স্প্যান এবং একটি 72.5 মিটার দীর্ঘ ভার্টিক্যাল লিফট, যা 17 মিটার উচ্চতা পর্যন্ত উপরে উঠতে পারে। ফলে সহজেই এই সেতুর নিচ দিয়ে জাহাজ যেতে পারবে। প্রযুক্তিগত দিক থেকে নজির গড়ল ভারতের নতুন পাম্বান সেতু। এই সেতু তৈরি করতে 550 কোটি রুপি খরচ হয়েছে। স্টেনলেস স্টিল এবং বিশেষ রং ব্যবহার করা হয়েছে। এর উপর দিয়ে ঘন্টায় 75 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করতে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার উ ওয়ন শিক বলেছেন, দ্রুত সংবিধান সংশোধনের পথে এগিয়ে যেতে হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে গণভোট একসঙ্গে করার প্রস্তাবও দিয়েছেন তিনি। দেশটির বিধি অনুযায়ী একজন প্রেসিডেন্ট অপসারণের পরবর্তী 2 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউনের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অভিশংসন বহাল রেখে রায় প্রদান করেন। প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মেলা বসেছে ফিনল্যান্ডে। দেশটির এসপো শহরের নারী উদ্যোক্তাদের উৎসাহ ও ফিনিশ বাজারে নিজেদের পণ্য প্রসারে এই মেলা। আয়োজকরা বলছেন, হাতে তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য ও মিষ্টান্ন বিশ্বব্যাপী উপস্থাপনের লক্ষ্য তাদের। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। হাতে তৈরি অলংকার, সাজানো আছে রং বেরঙের কারুশিল্প, কারো স্টলে আবার বাহারি মিষ্টান্ন। ফিনল্যান্ডের এসপো শহরে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে এই মেলার আয়োজন। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রায় 30 জন উদ্যোক্তা মেলায় অংশ নেয়। 2 শিশুর স্টল নজর কাড়ে সবার। আয়োজন রূপ নেয় এসপোর প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। অনেক বাংলাদেশি উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করেছে, যাদের সামনে আগাতে আসলে এটা অনেক হেল্প করবে, যেহেতু বিভিন্ন দেশের মানুষজন আসছে, পরিচিতি পাচ্ছে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশিদেরকে এই বাউন্ডারিটাকে ক্রস করে অন্যান্য দেশের মানুষজন এসেছে, তো বাংলাদেশিদের জন্য এটা খুবই ভালো একটা আয়োজন। মিউনিসিপাল নির্বাচনকে সামনে রেখে উদ্যোক্তা ও ব্যবসায়ী বান্ধব দল হিসেবে পরিচিত সেন্টার পার্টি তথা কেসকুস্তার এই আয়োজন। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাহায্য করে থাকি, তাদের মার্কেটিং, তাদের প্রচারণা, তাদের ব্যবসাকে একটু বড় পরিসরে মানুষের সামনে উপস্থিত করার জন্য। এটা একটা ইভেন্ট না, এটা একটা স্বপ্ন, এবং এই স্বপ্নটা আজকে সবাই মিলে আমরা অনেকটুকু বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতে হয়তো এটা আমরা আরো বড় পরিসরে নিয়ে আসতে পারবো। উদ্যোক্তাদের উৎসাহী করতে বিনামূল্যে স্টল দেওয়ার পাশাপাশি উন্মুক্ত রাখা হয় দর্শনার্থীদের জন্য। চলছে উদ্যোক্তাদের মেলা। বাংলাদেশি কমিউনিটি যারা অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছেন, তাদের জন্য আজকে বেশ ভালো একটি সুযোগ হয়েছে ছোট স্টলের মাধ্যমে নিজেদের উপস্থাপন করা। আর এতে করে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন ফিনল্যান্ডে, তাদের জন্য একটি অপার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। জার্মানির রাইন নদীতে পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ পরিবহন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, শিল্প আর পরিবহন খাতের উপর বাড়ছে চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে শুধু পরিবহন নয়, অর্থনীতির ওপর পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। এদিকে মে, জুন, জুলাইয়ে আরও তীব্র খরা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
রাইন শুধু নদীপথ নয়, জার্মান শিল্পের রক্তনালী। এই নদীপথে পরিবাহিত হয় খাদ্যশস্য, খনিজ, কয়লা আর জ্বালানি পণ্য। সেই রাইন নদী আজ চরম সংকটে। টানা খরার প্রভাবে নদীর পানির স্তর নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। ফলে নদীপথে পুরোপুরি মাল বোঝাই জাহাজ চলাচল করতে পারছে না। এতে বাড়ছে পরিবহন খরচ, ব্যাহত হচ্ছে শিল্পপণ্য পরিবহন। জার্মান আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, রাইনের পানির স্তর যদি এভাবে নিচে নামতে থাকে তাহলে শিল্প উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। এরই মধ্যে অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে শিল্প ও পরিবহন ব্যবস্থাকে খাপ খাওয়াতে হবে, না হলে উৎপাদন কেন্দ্রীয় স্থান থেকে সরে যেতে পারে। বর্তমানে বন্দরগুলোতে একাধিক জাহাজে ভাগ করে পণ্য পাঠাতে হচ্ছে। এতে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টনে 46 ইউরো, যা আগের চেয়ে প্রায় 35% বেশি। এদিকে মে মাস থেকে তীব্র খরা দেখা দিতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। জুন জুলাইয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বনভূমিতে দাবানল এবং কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জার্মানির বন শহরের রাস্তা যেন পরিণত হয়েছে গোলাপি রঙের এক স্বপ্নলোকে। চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো ওয়াল্ড টাউন এলাকা। রূপকথার মতো দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। শুধুই ফুল দেখতে নয়, এই সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করতে এসেছেন অনেকে। জার্মানির পশ্চিমাঞ্চলের বোন শহরের ওল্ড টাউনের আকাশ যেন এখন ফুলে ফুলে ঢাকা। রাস্তার দুই ধারে থাকা প্রায় 300টি চেরি গাছ ফুলে ভরে উঠেছে, আর সেই ফুলের ছায়ায় হাঁটছেন হাজারো দর্শনার্থী। রোববার দিনভর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণ আবহাওয়া আরও প্রাণবন্ত করে তুলেছে এই গোলাপি উৎসবকে। সেই সঙ্গে চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো শহর। এখানে প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম, আর প্রতিটি রাস্তা যেন এক একটি ক্যানভাস। জানা গেছে বন শহরে প্রথম চেরি গাছ লাগানো হয় 1986 সালে, আর তখন থেকেই শুরু হয় এই মনোমুগ্ধকর ঐতিহ্যের যাত্রা। এই ফুল দেখার জন্য শুধু জার্মানরাই নয়, পাশের দেশগুলো থেকেও আসেন অনেক পর্যটক। 2 সপ্তাহ ব্যাপী এই ফ্লাওয়ার শো দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই শহরে। এই সৌন্দর্য কেবল চোখে নয়, গেঁথে যায় হৃদয়ে। চেরি ব্লসমের এই রূপ যেন আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার স্মৃতি চিরকালীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনের চিংমিং উৎসব ঘিরে 4টি ভিন্ন প্রদেশে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। হুনান, ঝেজিয়াং, ফুজিয়ান ও গুইঝৌ অঞ্চলের নিজ নিজ ঐতিহ্যকে ঘিরে পালন করা হয়েছে উৎসব। নাচে, গানে, লোকজ রীতিতে আর প্রযুক্তির ছোঁয়ায় উদযাপিত হয়েছে হাজার বছরের পুরনো এই পূর্বপুরুষদের স্মরণ দিবস। হাজার বছরের পুরানো ঐতিহ্য আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হয় চীনের চিংমিং উৎসব। চীনের লোকজ চেতনা আর সুরের স্পর্শে মুখরিত হয়ে ওঠে প্রদেশগুলো। রঙিন পোশাকে, গলায় প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সুরে মেতে ওঠেন তারা। 2006 সালে এই সঙ্গীতানুষ্ঠান স্থানীয় অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তারপর থেকেই নতুন পরিবেশনা যোগ হয়েছে প্রতি বছরের উৎসবে। যতক্ষণ এই গানের সুর কেউ মনে রাখবে, ততক্ষণ আমাদের সংস্কৃতিও বেঁচে থাকবে। চিংমিং উৎসব উপলক্ষে ঝেজিয়াং প্রদেশের দেচিং কাউন্টিতে অনুষ্ঠিত হয় সিল্ক ওয়ার্ম ফ্লাওয়ার টেম্পল ফেয়ার। এটি একটি পুরানো ঐতিহ্য যেখানে রেশম চাষের জন্য কৃষকরা প্রার্থনা করেন। প্রথমবার এলাম, নিজ শহরের রেশম সংস্কৃতি সরাসরি জানার দারুণ সুযোগ হলো। ফুজিয়ানের হুয়ান কাউন্টিতে ঐতিহ্যবাহী টুলুর চারপাশে চলেছে রঙিন শোভাযাত্রা। সেখানে স্থানীয় হাক্কা জনগণের ইয়েঙ্গের নৃত্য ছিল প্রধান আকর্ষণ। এছাড়া গুইঝৌ প্রদেশের ঝুনই শহরে পর্যটকরা হাতে কলমে ঐতিহ্যবাহী রং করা পোশাক, লণ্ঠন তৈরি এবং হার্বাল পেপার তৈরি শিখছেন। চিংমিং উৎসব শুধু পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে চীনের প্রাচীন ঐতিহ্যকে নতুন রূপে উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসব প্রতি বছর এপ্রিলের 4 থেকে 6 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। খেলার খবর। জুনেই জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দিবে এনএসসি। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রায় 4 বছরের বেশি সময় ধরে চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। গেল ডিসেম্বরে স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখতে পারেনি এনএসসি, বরং এখনও চলছে সংস্কার। এই স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। আর দেশের মাটিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে আছে অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস হাব। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে যেসব ফেডারেশনের নিজস্ব অফিস ও অবকাঠামো নেই, তাদের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে সেসব ফেডারেশনগুলোর জন্য নির্মাণ করা হবে কমপ্লেক্স। সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। চলতি বছরে বাংলাদেশ গেমস আয়োজন করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত হবে আরও বেশ কিছু টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন মেহেদী মিরাজ। জিম্বাবুয়ের সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেয়ার পক্ষে নন টাইগার অলরাউন্ডার। এছাড়া এই 2 ম্যাচের টেস্ট সিরিজ তরুণদের নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ বলে মনে করেন মিরাজ। দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে, কখনো 2 নম্বরে, 5, 6, 7 নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদী মিরাজকে। খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে। দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও। কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাচড়ায় খুশি নন টাইগার অলরাউন্ডার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টিম ম্যানেজমেন্ট এটা ভালো, তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজে মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ফরম্যাটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ। সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা। তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী মিরাজ। আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম, সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার, 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে সিরিজে থাকছে না লিটন দাস, যাচ্ছেন পিএসএলে। তার জায়গায় সুযোগ আসতে পারে শাহাদাত দীপু অথবা মাহিদুল অঙ্কনের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু। আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের। তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ। একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা। ও অনেক ভালো প্লেয়ার, আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না। হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে, এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে। ও এখন যে মেন্টালিটিতে আছে, অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর জন্য পিছিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের সূচি পূর্বের শিডিউল থেকে 2 দিন পিছিয়ে যা শুরু হবে 13 এপ্রিল। মূলত একাধিক ক্লাবের চাওয়াতে এমন সিদ্ধান্ত বোর্ডের। এদিকে ডিপিএল এর ম্যাচ ভেন্যু বিকেএসপির আউটফিল্ড নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। চৈত্রের মধ্য দুপুরের কাঠফাটা রোদ্দুর, তীব্র তাপপ্রবাহ, এরই মধ্যে আবার ভেজা আউটফিল্ডের দোহাইয়ে বন্ধ ডিপিএল এর আবাহনী শাইন পুকুরের ম্যাচ। ঘণ্টা পেরোয় অপেক্ষা বাড়ে দু দলের। শনিবারের সন্ধ্যার এক পশলা বৃষ্টির রেশ কাটিয়ে বিকেএসপির 3 নম্বর মাঠ প্রস্তুত করতে করতে ঘড়ির কাঁটায় তখন 12:30। ম্যাচের দৈর্ঘ্য কমে 31 ওভারে, কিন্তু আউটফিল্ড তখনও যাচ্ছে তাই, যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের মান। এখন আপনি কি বলবেন? আপনি নিচের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কি আসলে। সো উইকেট হয়তোবা আমরা ডেভেলপ করতেছি, বাট আপনার গ্রাউন্ড একই সাথে যখন আপনার টিমের 2 পাশে মাঠে খেলা হবে, 8 জন 10 জন ন্যাশনাল টিমের আপনার কয়েকদিন পরেই সিরিজ, এরকম একটা গ্রাউন্ডে খেলবে, ওই সময় তাদের জন্য অবশ্যই ইনজুরি কনসার্ন একটা ব্যাপার থাকে। সে অবশ্যই 100% এফোর্ট দিতে হয়তো অনেক সময় চাইবে না, কারণ তার ইনজুরির একটা ব্যাপার থাকে। যেটা আপনি একটু আগে আমাকে বললেন যে ওই কম্পিটিটিভ বিষয়টা, সেটা হয়েছে যখন এই বিষয়গুলো আসে তখন আপনি এগুলো কীভাবে কন্ট্রোল করবেন, সেটা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি কন্ট্রোল করতে পারবো না। তো যারা এই ব্যাপারগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা এই বিষয়গুলো যেন খেয়াল রাখে, বিশেষ করে মাঠের অবস্থাটা বিকেএসপি বিশেষ করে আরেকটু ডেভেলপ আমরা চাইলে করতে পারি। ডিপিএল এর জন্য ক্লাবগুলোর দাবির মুখে পরিকল্পনার রদবদল আনতে হচ্ছে জাতীয় দলেরও। জিম্বাবুয়ের বিপক্ষে 20 এপ্রিল থেকে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজ, যার জন্য 11 এপ্রিল থেকে লাক্কাতুরায় শুরু হওয়ার কথা ছিল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে পরদিন অর্থাৎ 12 এপ্রিল যে ঢাকা ডার্বি, আবাহনী মোহামেডান বিগ ক্ল্যাশ, যে ম্যাচের জন্য জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের পেতে বিসিবিকে চিঠি দিয়েছে ক্লাব দুটো। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে চায় অগ্রণী প্রাইম ব্যাংক আর লিজেন্ডস অফ রূপগঞ্জ। অনেকটা বাধ্য হয়ে তাই 2 দিন পেছাচ্ছে ক্যাম্পের শিডিউল। বিসিবি সূত্রের খবর 12 তারিখ রিপোর্টিং আর পরদিন ফিল সিমন্সের অধীনে শুরু হবে মুশফিক শান্তদের ক্যাম্প। তবে 13 এপ্রিল জয় জাকের সাদমানদের খেলা থাকায় তারা যোগ দিতে পারেন এরও একদিন বাদে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চলতি সপ্তাহে দল ঘোষণা করবেন লিপু রাজ্জাকের নির্বাচক প্যানেল। ডিপিএল চলমান থাকায় যে সংখ্যাটা 13-র বেশি না করার পক্ষেই বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এদিকে ব্যাটিংয়ে নিজের দায়িত্ববোধ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তানজিদ তামিম। প্রায় ম্যাচে ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে না পারার কারণ খোঁজার চেষ্টা করছেন এই বাঁহাতি ওপেনার। কাজ করছেন স্কিল ও মানসিকতা নিয়েও। ডিপিএল এর ম্যাচে নিজের সমস্যাগুলো ঠিক করে পরবর্তী আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান এই ওপেনার। তানজিদ তামিমের জাতীয় দলে অভিষেক হয়েছে 2023-এর এশিয়া কাপে। সে বছরই ভারত বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তামিম ইকবালের জায়গায়, জানিয়ে হয়েছে নানা সমালোচনা। স্বাভাবিকভাবেই চাপে ছিলেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, যার প্রভাব পড়েছিল মাঠের খেলাতেও। টি-20 বিশ্বকাপেও জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সাদা বলে এখন নিয়মিত মুখ তিনি, খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। তবুও নিজের ব্যাটিং নিয়ে আক্ষেপে পড়ছেন টাইগার ব্যাটার। রেসপন্সিবিলিটিস, আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য, সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে। ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন, অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয়, অনেক বড় ফাইট হয় ওখানে। তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে। ডিপিএল এর মাঝে আছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। তার আগে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করছেন তানজিদ তামিম। ডিপিএলকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসাবে। শুরুটা ভালো না হলেও এখন দল নিয়েও আশাবাদী তামিম। আসলে এটা দুইটাই থাকতে পারে। আমি স্কিল যে বিষয়টা বলছেন এটা আমি কাজ করতেছি, তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে, আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না। লম্বা একটা টুর্নামেন্ট, এটা একটা মোমেন্টামের দরকার। আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি, তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা, তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে, সুপার লিগ আছে সামনে, তো সবগুলো ম্যাচই কাজে লাগবে। তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ, তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি, এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম, তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে। লিগ টেবিলের
7 নম্বরে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ, আর এখন পর্যন্ত 7 ইনিংসে 350-তে 281 রান করেছেন তানজিদ তামিম। তামিম হোসেন। আবারও ফুটবল প্রসঙ্গ। আগামী বছরের ফিফা বিশ্বকাপ মার্কিন অর্থনীতিতে প্রায় $41 বিলিয়ন যোগ করবে বলে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। পাশাপাশি চলতি বছরের ক্লাব বিশ্বকাপ থেকে আসবে আরও প্রায় $10 বিলিয়ন। এই দুই আসর মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 8 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ক্রীড়া। যদিও ফুটবল নিয়ে দেশটিতে উন্মাদনা তুলনামূলক কম, কিন্তু এই খেলাই আমেরিকার অর্থনীতিতে যোগ করতে যাচ্ছে বিশাল অঙ্কের অর্থ। বিশ্ব বাণিজ্য সংস্থার রিপোর্ট, শুধুমাত্র আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ওদের জিডিপিতে যোগ করবে $40.9 বিলিয়ন মার্কিন ডলার। কানাডা এবং মেক্সিকো নিয়ে আগামী বছরের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বকাপ নিয়ে নানা রকমের গবেষণা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাদেরই একটি রিপোর্ট বলছে, গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে 6.5 বিলিয়ন দর্শনার্থী প্রবেশ করবে আমেরিকায়। শুধু আর্থিক বেনিফিট নয়, বিশ্বকাপের মাধ্যমে $8.2 বিলিয়ন সোশ্যাল বেনিফিট হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, বিশ্বকাপ কেন্দ্র করে আমেরিকা এবং তার সহযোগী আয়োজক দেশে সব মিলিয়ে 8,24,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই 1,85,000 ফুল টাইম জবের সুযোগ তৈরি হবে, যার গ্রস আউটপুট $30 বিলিয়ন হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জিডিপিতে যার প্রভাব $17.2 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে 32 দেশ নিয়ে। আর তাই আগে যুক্তরাষ্ট্রের 11টি শহরে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচ, যা দেখতে 3.7 মিলিয়ন দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। এই আসরের মাধ্যমে আগামী বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিও সেরে নেওয়ার লক্ষ্য তাদের। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে, গ্লোবাল জিডিপিতে ফিফা ক্লাব বিশ্বকাপ যোগ করবে $21.1 বিলিয়ন। এই আসর দিয়েও সামাজিকভাবে ব্যাপক লাভবান হওয়ার কথা ভাবছে আমেরিকা। রিপোর্ট বলছে, এর পরিমাণ হতে পারে $3.36 বিলিয়ন। এছাড়াও শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে 1,05,000 মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, ILOর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান নিয়ে প্রশ্ন, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।